সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TV24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভি ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবরের মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে TV24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। ডায়াবেটিস সিরিজ আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা এর তৃতীয় পর্বে এসে পৌঁছেছি। আজকের পর্বে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটি হচ্ছে কি করলে আমরা ডায়াবেটিসের মতো কমপ্লিকেটেড সিচুয়েশনকে প্রতিরোধ করে দিতে পারি। প্রিভেন্টিং ডায়াবেটিস মেলাইটাস এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমাদের সাথে আলোচনায় সংযুক্ত আছেন বরাবরের মতোই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের টিভি ওয়েলনেস আলোচনায়। ধন্যবাদ ডক্টর হাফসা ম্যাম, ধন্যবাদ টিভিএন কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আপনারা যে ইনফরমেশনটা পাবেন একটু যদি আপনাদের উপকার লাগে, আমি চেষ্টা করবো সাধ্যমতো আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য ডায়াবেটিসের ব্যাপারে। ধন্যবাদ ডক্টর হাফসা। ধন্যবাদ ডক্টর হোসেন। আজকে আমরা আমাদের এই ডায়াবেটিস সিরিজ ধারাবাহিক আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমরা আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে কি ধরনের নিয়ম কানুন মেনে চলে, কি রুলস রেগুলেশন ফলো করে আমরা ডায়াবেটিসের মতো সিচুয়েশনকে প্রতিরোধ করে দিতে পারি। তো আলোচনার শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে আসলে প্রিভেনশনে যাওয়ার পূর্বে প্রথমেই কাদের ডায়াবেটিস হবার ঝুঁকি অনেক বেশি রয়েছে, সেই হাই রিস্ক গ্রুপ নিয়ে আমরা খুব সংক্ষেপে একটু আলোকপাত করব। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে কোন কোন কমন সিচুয়েশনগুলো থেকে একজন মানুষ ডায়াবেটিসের দিকে বেশি ঝুঁকি রাখেন। আসলে যাদের বয়স 45-এর উপরে আর যাদের সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি আছে, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আমরা যেটা বলি, বাবা মা ভাই বোন এদের যদি টাইপ 2 ডায়াবেটিস থাকে, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আরো যাদের পিএমআই বডি মাস ইন্ডেক্স অনেকটা বেশি, যাদের বেসিক্যালি আমরা যেটা বলতে চাচ্ছি যে যাদের বডি ওয়েট খুবই বেশি হাইটের তুলনায়, যেটা আমি ইজিলি ক্যালকুলেট করা যায় বিএমআই 25-এর পরে, তাদেরও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা জানি যে কিছু কিছু সিচুয়েশন আছে যেগুলো আসলে আগে থেকে যদি এক্সপোজার হয় সেক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে। যেরকম প্রেগনেন্সিতে যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, সে ধরনের রোগীকে পরবর্তীতে আসলে ডায়াবেটিসের জন্য ফলো আপ করবার জন্য কি আপনারা কোনো স্কেডিউল মেনটেন করতে বলেন বা কোনো রেগুলার ফলো আপের সাজেশন দিয়ে থাকেন, বা তাদের ডায়াবেটিস প্রিভেন্ট করবার জন্য অ্যাডভাইসগুলো কি? অবশ্যই যাদের জেস্টেশনাল ডায়াবেটিস থাকে তাদের তো মাস্ট থ্রুআউট দ্য প্রেগনেন্সি তাদের সুগার মেনটেন করতে হবে ভালো করে, এবং বাচ্চা হওয়ার পরে অবশ্যই তারা যাতে মানে রুটিনলি তাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে ওই জিনিসটা নিয়ে ফলো আপ করে। ইন দ্যাট কেস প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান তাদের চেষ্টা করে যে সার্টেন মানে ফ্রিকোয়েন্সি পর এদের ব্লাড সুগার চেক করা বা হিমোগ্লোবিন A1C চেক করা, জাস্ট টু মেক শিওর যে তাদের ফুল ব্লোন ডায়াবেটিস যাতে না হয়। সো ইন দ্যাট কেস ফর দ্য প্রিভেনশন, যেটা আপনি বললেন যে কারো যে জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, ওই পেশেন্টের নিশ্চয়ই উচিত হবে তার প্রাইমারি কেয়ার ডাক্তারের সাথে রেগুলার ফলো আপ করে, হিমোগ্লোবিন A1C চেক করে, আর বিভিন্ন বাসায় তো ব্লাড সুগার চেক করে দেখতে পারে তাদেরকে সুগার কেমন যাচ্ছে। এবং প্রেগনেন্সির পরে যেগুলো করণীয়, যে রুটিন লাইফস্টাইল, বেটার লাইফস্টাইল মেনটেন করা, প্রেগনেন্সির সময় যে ওয়েটটা গেইন করছে সেই ওয়েটগুলো লুজ করা, প্লাস এট দ্য সেম টাইম কিছু ওষুধ অনেক সময় ইউজ করা যায় এগুলোর সাথে। অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাইবো যে আসলে ডায়াবেটিস পেশেন্টদেরকে কমনলি কি ধরনের লাইফস্টাইল মডিফিকেশন আপনারা সাজেস্ট করে থাকেন? লাইফস্টাইল মডিফিকেশনের অলওয়েজ প্রথমে যে জিনিসটা আসে যে সেডেন্টারি লাইফস্টাইলটা অ্যাভয়েড করা। এটা মিন করে এটাই সোজা হিসেবে বলতে গেলে যে আমরা ডেইলি ইউ হ্যাভ টু গেট আউট অফ দ্য হাউস, ডু সাম এক্সারসাইজ, ডু সাম ওয়াকিং। এখন এক একজনের অ্যাভেলেবিলিটিটা ডিফারেন্ট থাকতে পারে, ঠিক না? কারো হয়তো জিমে অ্যাক্সেস নাই, কারো হয়তো মানে বিশেষ করে উইন্টারে আমেরিকার মতো জায়গায় বাইরে আমার হাঁটার অপশন নাই, তখন কি করা যায়? এখন এক্সারসাইজ কিন্তু ইভেন সিম্পলি ঘরের মধ্যে আমার করা যায়। ইচ্ছা করলে
ঘরের মধ্যে সিম্পল সার্কেল মেক করে আই ক্যান ওয়াক ফর 30 মিনিটস এভরি ডে, সম্ভব। কিন্তু নিজের উইল পাওয়ারটা এইভাবে লাগবে যে না, আমার মোটিভেশনটা এইভাবে দরকার, আমার ডায়াবেটিস আছে, আমি ওষুধের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার চেয়ে আমি যদি লাইফ স্টাইলটা মেনটেন করি, তখন হয়তো অল্প অল্প কিছু দিয়ে একটা ওষুধ নিলে ইজিলি ডায়াবেটিসটা মানে ম্যানেজ করা সম্ভব। ইভেন কিছু কিছু ঔষধ, জাস্ট মাত্র 1 থেকে 2টা ওষুধ আছে যেটা ডায়াবেটিস প্রিভেনশনে স্পেসিফিক্যালি হেল্প করে। যেমন একটা হচ্ছে মেটফর্মিন, আমার মনে হয় প্রত্যেক ডায়াবেটিস ওষুধটার নাম জানে। যদি লাইফ স্টাইলের সাথে বেটার ডায়েটের সাথে মেটফর্মিন ইউজ করে, মেজরিটি ডায়াবেটিস প্রিভেনশন করা সম্ভব। আমরা জানি যে ডায়েট আসলে অসম্ভব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে। এখানে কি আমরা যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট ডায়াবেটিক চার্ট ডায়াবেটিক পেশেন্টদেরকে প্রোভাইড করে থাকি, বা তাদের জন্য কি কোনো স্পেসিফিক ডায়েট ফলো করার অ্যাডভাইস আপনারা প্রোভাইড করেন কিনা? অবশ্যই আমরা সেটা করি, কিন্তু মেইন জিনিস হচ্ছে এই যে ওয়েস্টার্ন কালচারে যে কমন একটা জিনিস যে ফাস্ট ফুডের কালচার, প্লাস বিভিন্ন রেস্টুরেন্টে যাবেন, ফাস্ট ফুডে এসে যাবেন যে সফট ড্রিঙ্কস গুলো, আপনি কোক বলেন, স্প্রাইট বলেন, হোয়াট এভার দ্য ফর্ম ইট ইজ, যত সুগারের ড্রিঙ্কস গুলো আছে বা ফাস্ট ফুড আছে বা ফ্যাটি ফুড আছে, সল্টি ফুড, সবকিছু মিলে কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই একটা ভয়াবহ অবস্থা হয়। কারণ বিশেষ করে ফাস্ট ফুড গুলা এত রেডিলি অ্যাভেলেবল কার্বোহাইড্রেট থাকে বা হাই কোলেস্ট্রল কন্টেন্ট ফুড থাকে, যেগুলো ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই খারাপ। এখন কথা হচ্ছে একটা পেশেন্ট কতটুকু কি মেনটেন করবে না করবে, বলে আমরা ইজি ওয়েতে বলি পেশেন্ট ওকে সুগারি ড্রিঙ্কস অ্যাভয়েড করে ইন জেনারেল। যেমন যেটা আপনি যেখানে ফাস্ট ফুড দোকানে যাবেন, গিভ মি এ বার্গার, গিভ মি এ ফ্রাইজ, গিভ মি এ সোডা, ঠিক না? যেটা কমন একটা প্র্যাকটিস এই জায়গায়। এইটা একটা বিশাল একটা কারণ, বিশেষ করে আমেরিকান সোসাইটিতে। এটা আপনি রুরাল কমিউনিটিতে যান, আরবানে যান, সব জায়গায় এটা কমন। কিন্তু পার্টিকুলার গ্রুপ আছে যারা এই জিনিসটা বেশ মেনটেন করে। তারা হয়তো বাইরে রেস্টুরেন্টেও খাবে না, বা ফাস্ট ফুড হয়তো খাবে, রেয়ারলি হয়তো খাবে, খেলে হয়তো আপনি মানে ইভেন ম্যাকডোনাল্ডসেও মানে আপনি সালাদ খাওয়া সম্ভব, যেটা আমি বলতেছি। ফাস্ট ফুড একটা বড় একটা বার্গার পিক করার চেয়ে এইগুলো প্রিভেনশন করা সম্ভব, মানে যদি মানে যেসব ডায়েট অন রেগুলার বেসিস আমরা ইউজ করে আমেরিকার যত জায়গায়, সেটা যদি একটু সিরিয়াসলি সবাই মেনটেন করে, ডায়াবেটিস প্রিভেন্ট করা সম্ভব। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে আমরা কিন্তু বারবার আলোচনায় আসলে ডায়েট এবং অ্যাভয়েডিং সেডেন্টারি লাইফস্টাইল বা অ্যাক্টিভ লাইফস্টাইল ফলো করবার জন্য আমরা বারবার করে কিন্তু আলোচনা করে যাচ্ছি, এটাই বুঝাবার জন্য যে আসলে এর গুরুত্ব কতটা বেশি। এরই ধারাবাহিকতায় আমরা আরো আলোচনা করব আদার প্রিভেন্টিভ মেজার্স গুলো, যার ভিতরে আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো আসলে আজকালকার সময় প্রায় সকলেই কম বেশি করে থাকেন। এখন যেটাকে আমরা বলে থাকি যে জিম কালচার, মানে জিম করাটা একটা লাইফস্টাইলের পার্ট। সেটা আসলে যতটাই মানে কেউ অ্যাক্টিভলি ফলো করুক কি না করুক, দেখা যায় প্রায় মোরলেস প্রায় সবাই কিন্তু কোনো না কোনো জিমের মেম্বার। কিন্তু আপনি পেশেন্টদের ক্ষেত্রে আসলে অ্যাক্টিভ ফিজিক্যাল হ্যাবিট বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলার ভাবে প্র্যাকটিস করবার প্রবণতা কতটা কমনলি এখানে অবজার্ভ করেন, আর যেসব পেশেন্টরা আসলে ডায়াবেটিস নিয়ে ডিল করছে তাদের জন্য কোনো স্পেসিফিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি আপনারা অ্যাডভাইস করেন কিনা? মানে আনফরচুনেটলি যাদের ডায়াবেটিস আছে তাদের হয়তো জিমের মেম্বারশিপ আছে, তারা ওখানে জিমে যাচ্ছে না বা জিমে কোনো স্ট্রেনাস এক্সারসাইজ তারা করতেছে না। দ্যাট উইল নট হেল্প দ্যাট পেশেন্ট, ঠিক না? মানে একজন যদি একজন ডায়াবেটিস যদি সপ্তাহে 5 দিন যদি জিমে যায়, স্ট্রেনাস অ্যাক্টিভিটি করে বা মাসেল স্ট্রেংথেনিং যে এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো যদি করে অ্যাটলিস্ট 30 to 40 মিনিটস করে সপ্তাহে 5 দিন ও 7 দিন করতে পারলে তো আরো ভালো। তাহলে সেই ক্ষেত্রে সেই পেশেন্টের যদি হয়তো মানে সুগার একটা সমস্যা থাকেও, দ্যাট মিনস হাইপারগ্লাইসেমি ছিল বা গ্লুকোজ ইনটলারেন্স ছিল আগে, কিন্তু ডায়াবেটিস তার ফুললি হয়নি, ওই পেশেন্টের যদি রুটিনলি বেসিস যদি জিমে মেনটেন করে, এবার এট দ্য সেম টাইম এটা আমি বারবার রিপিট করছি যে ভালো মানে ইটিং হ্যাবিট মেনটেন করে, ডায়াবেটিস প্রিভেনশন করা সম্ভব, ইভেন কোনো ওষুধ ছাড়াই, ইভেন উইদাউট ওষুধ ছাড়াই। Because people sneeze.
Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমরা জানি যে স্মোকিং একটি খুবই কমন হ্যাবিট, বিশেষভাবে আজকালকার সময়ে আমরা কিন্তু ছেলে মেয়ে সকলকেই ইনভেরিয়েবলি স্মোকিং করতে দেখি। এটা অনেকটাই একটি লাইফস্টাইলে পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে একজন চিকিৎসক হিসাবে আপনি কতটা চ্যালেঞ্জ এক্ষেত্রে এক্সপিরিয়েন্স করছেন এবং পেশেন্ট কাউন্সিলিং করবার ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি অবলম্বন করছেন, এবং ডায়াবেটিক পেশেন্টদের জন্য আসলে স্মোকিং কতটা ঝুঁকিপূর্ণ সেই বিষয়ে আপনি যদি একটু আলোচনা করেন। স্মোকিং পার্টিকুলারলি ডায়াবেটিসদের জন্য খুবই একটা ঝুঁকিপূর্ণ জিনিস। কারণ হচ্ছে যারা স্মোক করে তাদের টেন্ডেন্সি থাকে বিশেষ করে যে আর্টারিগুলো ব্লক হয়ে যাওয়ার, মানে আর্টারিতে ব্লাড ফ্লো কমার। কারণ আমরা বলি ইন জেনারেল পেশেন্টদের বলি ইউ পুটিং বাটার অন ইউর ফায়ার। কারণ ডায়াবেটিস পেশেন্টের একটা টেন্ডেন্সি থাকবে তাদের কিন্তু যে আর্টারির ইনার ওয়ালটা বেশ রাফ থাকে। যারা স্মোকিং যারা করে তাদের বিশেষের প্রবণতা থাকে যে যাদের কোলেস্ট্রল গুলা আর্টারি গুলা ব্লক করার সম্ভাবনা থাকে, তখনই সমস্যা দেখা যায়। ও আমার হার্টের আর্টারি ব্লক হয়ে হার্ট অ্যাটাক হয়েছে, আমার মানে ব্রেনের দিকে যে আর্টারি গুলো ব্লাড সাপ্লাই দিচ্ছে সেগুলো ব্লক হয়ে যাবে, ও স্ট্রোক করছে আমার। আবার একটা কমন যে পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ, যেটা ও ডায়াবেটিস আছে, স্মোকিং হিস্ট্রি আছে, ও আমার আঙ্গুল কেটে ফেলতে হয়েছিল। কি জন্য? ডায়াবেটিস ছিল না, শুধু ডায়াবেটিস থাকা না, কারণ স্মোকিং এর জন্য যে ব্লাড সাপ্লাই ছিল পায়ের দিকে সেটা বন্ধ হয়েছে, পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজটা করে। এটা হচ্ছে মেইন জিনিস। কারণ ডায়াবেটিস আনকন্ট্রোল, তাদের ইনফেকশন কন্ট্রোল করা ডিফিকাল্ট। অ্যাট দ্য সেম টাইম সেম পেশেন্ট যদি স্মোকিং করতেছে তার যে পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ হওয়াটা সম্ভাবনা খুবই বেশি। ইভেন বাঙালি কমিউনিটিতে কিন্তু এই জিনিসটা আছে। আমার জানা মতো, আমি যদি নিয়ে প্র্যাকটিস করি না, তাদের চিনি দিয়ে একজন, তাদের এইভাবে আছে যে তারা ডায়াবেটিস আছে, স্মোকিং হিস্ট্রি আছে, তাদের অলরেডি এখন ক্লডিকেশন শুরু হয়ে গেছে। ক্লডিকেশন মিনস তারা যখন 1 ব্লক 2 ব্লক হাঁটতে যায় তখন পা ব্যথা করে। এটা কিন্তু মানে ইনসাইড বেশ বাজে একটা সাইন তাদের জন্য যে ইন দ্য ফিউচার তাদের পায়ে আমরা গ্যাংগ্রিন বলে, যে মানে লেমেন্ট আর তো পা গ্যাংগ্রিন হয়ে গেছে, তোমার পা আঙ্গুল কেটে ফেলতে হবে। এই জন্য ডায়াবেটিক পেশেন্টদের স্মোকিং খুবই ডেঞ্জারাস। এটা যদি তারা স্মোকিংটা বন্ধ না করতে পারে তাহলে এই যে আপনি পায়ের অ্যাম্পুটেশন বলেন, হার্ট অ্যাটাক বলেন, স্ট্রোক, এগুলো প্রিভেন্ট করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। স্মোকিং সিজেশনের জন্য আপনি স্পেসিফিক্যালি কি কোনো অ্যাডভাইস বা সাপোর্ট গ্রুপ ইনফরমেশন আপনি পেশেন্টদের সাথে শেয়ার করতে চান? অবশ্যই, মানে স্মোকিং সিজেশনের জন্য মানে বেশ কিছু ইনফরমেশন আছে, যে যেমন 1-800 কুইট নাও, এটা একটা কমন মানে। প্লাস এট দ্য সেম টাইম আসলে মানে নিজের বলবো মানে উইল পাওয়ারটা বেশ ইম্পর্টেন্ট স্মোকিং সিসেশনের জন্য। কারণ অনেক সময় পেশেন্টের কাছে শুনিও I'll just try to taper it off, or we'll take 10 today, tomorrow 5টা, তারপরে কমাই আসতে আলটিমেটলি খুব বেশি এটা হয় না। বেটার পেশেন্টকে যদি ইনফরমেশন গুলো দেওয়া যায় যে তুমি যদি স্মোকিং বন্ধ না করো, তোমার ডায়াবেটিস আছে, অত হাইপার টেনশন আছে, প্রচুর লোকের হাই কোলেস্ট্রল আছে, বেসিক্যালি এই ট্রায়ালটা খুবই খারাপ জিনিস। কারণ তখন যদি ওরা যদি স্মোকিং সিজেশন যে ওয়েবসাইট যেগুলো আছে ওগুলো ফলো করতে পারে, প্লাস 2-3টা মেডিকেশন আছে অ্যাভেলেবল। যেমন কেউ যদি চায় যে আমি কমপ্লিটলি স্মোকিং বন্ধ করে দেবো, নিকোটিন প্যাচ ইউজ করতে পারে, ডিপেন্ডিং হাউ মাচ কতটা সে স্মোকিং করতেছে ওর ভিত্তি করে তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান তারগুলো প্রেসক্রাইব করতে পারে। আর একটা ওষুধ আছে যেটা চ্যান্টেক্স, যেটা অনেকদিন মার্কেটে ছিল না, আবার ব্যাক করছে, ওটাও বেশ কাজ করে। ওটা কিছু সাইড এফেক্ট আছে, ডাক্তারের সাথে নিশ্চয়ই ডিসকাস করে নিতে পারে পেশেন্টের সাথে প্রেসক্রিপশনের আগে। আর একটা অ্যান্টিডিপ্রেসেন্ট আছে ওয়েলবিউট্রিন। বেসিক্যালি 2-3টা মেডিকেশন ওয়াইজ অপশন আসে। কিন্তু আজকাল নতুন একটা ট্রেন্ড হচ্ছে ভেপিং, যে আমি স্মোকিং কুইট করবো, আমি ভেপ করতে পারবো কিনা। নট নেসেসারি না, এটা আপনি নিকোটিন এক ফর্ম ছাড়া অন্য ফর্মে নিচ্ছেন, এটা কেউ রিকমেন্ড করবেন এভাবে। অসম্ভব
গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে স্মোকিং আমরা কিন্তু অনেকে আসলে খুব লাইটলি ডিল করে থাকি। আমরা মনে করি এটা একটা লাইফস্টাইল মাত্র, এতে আসলে ভয়ের বা ঝুঁকির কোনো কারণ নেই, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম নয়। যুক্তরাষ্ট্রে নানা ধরনের পিয়ার গ্রুপ সাপোর্ট পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন এলাকায় নানাভাবে ছড়িয়ে ছিটে আছে। আমরা নিজেদের কমিউনিটিতে যে অ্যাভেলেবল সাপোর্ট সিস্টেমগুলো আছে সেগুলো অ্যাক্সেস করেও কিন্তু নিজেকে সাহায্য করতে পারি স্মোকিং কুইট করবার জন্য। আশা করি এই বিষয়ে আমরা নিজেরা অ্যাক্টিভ একটি রোল প্লে করব এবং অবশ্যই নিজের জন্য এই সাপোর্ট সিস্টেমগুলো ইউজ করে যে অ্যাভেলেবল সিচুয়েশনগুলো আছে সেখান থেকে আমরা সাহায্য নিয়ে আসব এবং ডায়াবেটিসের মতো একটি সিচুয়েশন যেন স্মোকিং থেকে কখনোই সূত্রপাত না হয় সেই বিষয়ে আমরা সচেতন থাকব। ডক্টর হুসেন, আপনার কাছে আরও একটি বিষয় আসলে জানতে চাইব যে এই সময়ে কিন্তু আমরা দেখি যে একটি জনপ্রিয় ওষুধ যেটি ডায়াবেটিসের জন্য ইনভেরিয়েবলি ব্যবহার হচ্ছে, একই সাথে ওয়েট লস করবার জন্য মানুষ অনেক বেশি অ্যাবিউজ করছেন, ওজেম্পিক। এই ক্ষেত্রে আপনার অবজারভেশনটি জানতে চাইবো যে আসলে এটি ডায়াবেটিসের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং যারা ওয়েট লসের জন্য ওজেম্পিক ইউজ করছেন তাদের কি কোনো সমস্যা পরবর্তীতে হতে পারে কিনা। অনেকেই কিন্তু আসলে হয়তোবা ফর টাইম বিং ইউজ করছেন তারপরে বন্ধ করে দিচ্ছেন, সেক্ষেত্রে কি অন্য কোনো ধরনের ঝুঁকি বা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ ডক্টর হাফসা। মানে ওজেম্পিক খুবই একটা ভালো ওষুধ যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, অ্যাট দ্য সেম টাইম যারা ওভারওয়েট বা ওবিস আপনি যেটাই বলেন, ওজেম্পিক খুবই একটা ভালো ওষুধ, সেটা তাদের ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য, অ্যাট দ্য সেম টাইম তাদের ওয়েট লস করার জন্য। নিঃসন্দেহে এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যেটা বললেন যারা ওয়েট লস করার জন্য ওজেম্পিক টাইপের ওষুধ ইউজ করছে, যেটা অন্য নামে ওরা মার্কেটিং করে, এটা বলে উইগোভি, এক্স্যাক্টলি সেম ওষুধ, ডিফারেন্ট নামে ওই ওষুধ কোম্পানি বিক্রি করতেছে। বাট দেখা যাচ্ছে যখন ওষুধটা তারা ইউজ করতেছে, ফর দ্য টাইম বিং তারা হয়তো কিছু ওয়েট লুজ করতে পারবে, রাইট, 15, 20, 30, 40 পাউন্ডস যখন তারা ওষুধ ইউজ করতেছে। কারণ ওই সময় ওষুধটা মেইনলি করে কি, আমরা বলি এটাকে বলে আর্লি স্যাটাইটি বলে, যেটা ইংরেজিতে বলে, মানে পেশেন্ট ম্যাক্সিমাম ফুলনেস ফিল করবে, অতটা ক্ষুধা লাগবে না, এই জন্যই তারা তখন খাবার কনজিউম কম করে ওয়েট লস করে। কিন্তু এই গ্রুপটা যদি আমরা অলওয়েজ যেটা বলি যে না, খাবার কনজিউম কম করতেছে তো লাইফস্টাইল একই আছে, বিকজ অফ দ্য ওজেম্পিক তারা ওয়েট লুজ করতে পারবে। যখনই তারা ওজেম্পিক বন্ধ করবে 5 মাস 6 মাস, যে যতদিন তারা ইউজ করে তারা লাইফ লং তো ইউজ করতে পারবে না ওয়েট লস করার জন্য। দ্যাটস নট রিয়ালিস্টিক। মানে ইন দ্যাট কেস আমরা স্ট্রংলি রিকমেন্ড করি যেগুলো খুব একটা কাজে লাগবে, যে তারা লাইফস্টাইল মডিফিকেশন দিকে না যায়। কারণ আপনি ওজেম্পিক যখন নিচ্ছেন, ও পেটে ক্ষুধা নেই, আমি খাচ্ছি না বেশি, ওজেম্পিক বন্ধ করে দিলেন, মানে আমার অ্যাপেটাইট ইজ ব্যাক, আমি আবার আগের খাওয়ার স্টাইলে চলে গেলাম। কিন্তু ইন দ্যাট কেস ওজেম্পিক মানে খুব একটা হেল্পফুল হবে না, যদি আনটিল আনলেস সে যদি মানে তার উইল পাওয়ার যদি এইভাবে থাকে না, ওজেম্পিক দিয়ে ওয়েট লস করবে, তারপর বেটার লাইফ স্টাইল মেনটেন করবে, যা ওয়ে আমি ওজেম্পিকের সময় যেভাবে করছি। But for diabetes, Ozempic really is a great drug, no doubt. অসংখ্য ধন্যবাদ। আমরা একই সাথে আরো জানি যে ডায়াবেটিসের সাথে আসলে কিছু বিশেষ সিচুয়েশন বা অসুস্থতার একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে, বিশেষভাবে যাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের প্রবলেম রয়েছে এবং বিশেষ করে যাদের ডিসলিপিডেমিয়া বা কোলেস্টেরল রিলেটেড ইস্যু রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে বিশেষ সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটিতে বা বাঙালি কমিউনিটিতে খুব কমনলি আমি অবজার্ভ করি যে বেশিরভাগ মানুষই একটি সার্টেন এইজের পরে, বিশেষভাবে 40 বছর বা তার উপরে যাদের বয়স, দেখা যাচ্ছে যে তারা খুব কমনলি ওবিসিটি নিয়ে ডিল করছেন এবং একই সাথে হাইপারটেনশন, কোলেস্টেরল এবং ডায়াবেটিস নিয়ে ডিল করছেন। কিন্তু মানুষের ভিতরে কিন্তু আসলে সচেতন জীবনযাপন পদ্ধতি ব্যবস্থা অবলম্বন করবার বা প্র্যাকটিস করবার যে একটি হ্যাবিট, এটি আসলে সব ইনফরমেশন জানার পরেও খুব কমনলি মিসিং আমাদের কমিউনিটিতে। অথচ খুব একটু বেসিক কিছু নিয়ম মেনে চলে এই সিচুয়েশনগুলো প্রিভেন্ট করে দিয়ে কিন্তু সুস্থভাবে বহুদিন জীবনযাপন করা যায়। তো
এই জন্য আপনি আপনার পেশেন্টদের সাথে কি কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজিস ফলো করছেন, তাদেরকে কাউন্সিলিং করবার জন্য বা মোটিভেট করবার জন্য, লাইফস্টাইল স্পেসিফিক্যালি মডিফাইড লাইফস্টাইল ফলো করবার যে ব্যাপারটা, সে ব্যাপারে? না, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে বিশেষ করে যাদের হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আর হাই কোলেস্ট্রল আছে, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা এটাকে বলি টিপিক্যাল ট্রায়াড, মানে তিনটা জিনিস একত্রে, মানে স্ট্রোকের জন্য বা হার্ট অ্যাটাকের জন্য। আমাদের বাঙালি কমিউনিটি যে কমন যে প্র্যাকটিস, বিশেষ করে আমাদের যে খাওয়া দাওয়ার স্টাইল, যেমন মনে করেন মানে রেড মিট খাচ্ছি সপ্তাহে বেশ কয়েকদিন, আর যেভাবে কুক করা হচ্ছে, মানে বিশেষ করে রেস্টুরেন্টে যান, ইভেন সাম পিপল মানে বাসায় যেভাবে তাদের যেভাবে খাওয়ার স্টাইল, যেটা যদি চেঞ্জ না করে, যেমন সিম্পলি যেমন রেড মিট বা এনি ফর্ম অফ মানে হাই ফ্যাট ডায়েট যদি আমরা কনজিউম করি অন ডেইলি বেসিস, তাদের কোলেস্ট্রল অটোমেটিক্যালি বাড়বে। আর তাদের যে লাইফ হিস্ট্রি যদি ভালো না থাকে ওর সাথে, আমরা এট দ্য সেম টাইম তাদের হাইপারটেনশন আছে, সল্টি ফুড, মানে স্ট্রিক্টলি মানে আমরা সবাইকে পেশেন্টদের বলি যে না, আপনি হাই ব্লাড প্রেশার থাকে ওষুধ অ্যাড করার আগে আমরা অলওয়েজ বলি যে না, মানে সল্ট রেস্ট্রিকশনটা মাস্ট, যদি হাইপারটেনশনটা অ্যাভয়েড করার জন্য বা ইভেন ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য, ইভেন ওষুধের সাথেও। সো এই সল্ট রেস্ট্রিকশন অথবা হাই ফ্যাট ডায়েট যেটা আমরা বাঙালিরা সবাই জানি, যে গরুর মাংস বলেন, বড় বড় চিংড়ি মাছ বলেন, সব ফ্রাই করা ফুড বলেন, বিশেষ করে বাসা মেহমান আসলে যে কমন খাওয়া, আসলে মাসে আপনি একদিন দুদিন খান, দ্যাটস পারফেক্টলি ফাইন। কিন্তু বাট কেউ যদি রুটিনলি বেসিস, যে আমি ও সপ্তাহে আমি 3-4 দিন করে গরুর মাংস খাচ্ছি বা এনি ফর্ম অফ রেড মিট খাচ্ছি, ফ্রাইড ফুড খাচ্ছি, এগুলা আদৌ হেলথি না আমাদের জন্য। আর সল্টি ফুড, বিশেষ করে রেস্টুরেন্টে খাওয়ার অভ্যাস বা কিছু, এটা বেটার, যেটা আমরা অনেক সময়, যেমন আমেরিকা আসার আগে আমরা অনেকে চিন্তা করতে পারতাম না, যে হাউ কাম তুমি লাঞ্চের সময় সালাদ খাবা বা ডিনারের সময় একটু সালাদ খাবা। এগুলো এখন মানুষ বাধ্য হয়ে কিন্তু করছে, যারা একটু সচেতন, তারা যে টিপিক্যাল বাঙালি খাবার দাবার আগের মতো খাচ্ছে, নট নেসেসারিলি। কিছু লোকজন বেশ ভালোভাবে মেনটেন করে, কিছু লোকজন আদৌ করে না। কিন্তু বাট যাদের হাই ব্লাড প্রেশার বা হাই কোলেস্ট্রল আছে, আমি স্ট্রংলি সাজেস্ট করবো যে না, আপনার খাবার দাবার ব্যাপারে বেশ সচেতন হয়, বিশেষ করে রেড মিট এবং বিশেষ করে মানে গ্রিন জাতীয় খাবার দাবার, ফ্রুটস, ভেজিটেবল, এগুলি বেশি অ্যাড করলে তাহলে মানে রাইস বা মানে ফ্যাটি ফুডের উপর লোডটা কমানো মাচ বেটার। অসংখ্য ধন্যবাদ। ডায়াবেটিস প্রিভেনশন রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা আজকে জানতে পারলাম, এবং আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে কিছুক্ষণের ভিতরে আপনাদের সাথে ফেরত আসছি। চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি টিভেন ওয়েলনেসের আজকের আলোচনায়। ডায়াবেটিস সিরিজ ডিসকাশনের তৃতীয় পর্বে আমরা আজকে আলোচনা করছি ডায়াবেটিক প্রিভেনশনের বিভিন্ন মেজার্স নিয়ে। আমাদের সাথে আলোচনা আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর হোসেন, আপনার কাছে আলোচনা করছিলাম প্রিভেনশনের বিভিন্ন মেজার্স নিয়ে। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে অনেক পেশেন্টই যখন গ্লুকোজ টলারেন্স টেস্টগুলো করে থাকেন ডায়াবেটিসের জন্য, অনেকের ক্ষেত্রেই কিন্তু আসলে যে আমরা যেটাকে বলে থাকি বর্ডার লাইন ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স পজিটিভ, এ ধরনের সিচুয়েশন যখন হচ্ছে, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা আসলে সিচুয়েশনটি কিভাবে ডিসক্রাইব করতে পারি এবং সেই পর্যায়ে আমরা কি ধরনের অ্যাডভাইস পেশেন্টকে প্রোভাইড করতে পারি যাতে সেখান থেকে সচেতন হয়ে তিনি নিজেকে সুস্থ অবস্থায় ধরে রাখতে পারেন? ধন্যবাদ ডক্টর হাফসা। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স থাকে, যেমন আগে আমরা প্রি ডায়াবেটিস টার্মটা বেশি ইউজ করতাম, আজকাল খুব বেশি এটা করা হয় না, সামহাউ বলতেছে এটা মানে অতটা ভ্যালিড না। কিন্তু তাদের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সাথে আর আমরা
অনেক সময় যদি দেখা যায় যে তার ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স অনেকদিন যাবত আছে বা চেষ্টা করতেছে লাইফস্টাইল মডিফিকেশন, এট দ্য সেম টাইম তখন আমরা কিন্তু মেটফর্মিন নামে একটা ওষুধ আছে যেটা কমনলি ইউজ করে, আর অথবা এসে ওজেম্পিক যেটা আমরা আগে ডিসকাস করতেছিলাম ওটা ট্যাবলেট ফর্মও আছে। এই দুইটা ওষুধই মোটামুটি ডায়াবেটিস প্রিভেনশনের জন্য ইউজ করা হয়, কিন্তু ইনসুলিন বা অন্যান্য যে ওষুধ আছে ওগুলোর কোনো রোল খুব একটা নাই। বাট মেটফর্মিন আর যে সেমাগ্লুটাইড যেটা ওজেম্পিক এর মানে জেনেরিক নাম যেটা, এটা ট্যাবলেট ফর্মেও আসে, তখন যে ইনজেক্টেবল ইউজ করতে হবে নট নেসেসারিলি, তারা তখন রেবেলসিস যেটা ওটা ওরাল ইউজ করতে পারে প্রিভেনশনের জন্য। কিন্তু অলওয়েজ কামস, আমি যেটা আগেও বারবার বলেছি আমার আগের সিরিজগুলোতেও, যেমন ওয়েট লস করা, হেলথি লাইফস্টাইল মেনটেন করা, কার্বোহাইড্রেট মানে কাট ডাউন করে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, বডি মাস ইন্ডেক্স কমানো, শরীর মেদ কমানো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রিভেনশনের ক্ষেত্রে। কারণ দেখা যায় যে একটা পেশেন্ট যদি তার হয়তো ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্সের সময় বিএমআই হয়তো 28 বা 30 আছে, সে যদি বিএমআই যে 25 নিয়ে আসতে পারে লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে, ইন দ্যাট কেস কিন্তু তার হয়তো ওষুধ নাও লাগতে পারে। দেখা গেল তার ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স বেশি ইমপ্রুভ করছে, তার ইনসুলিন রেজিস্ট্যান্সটি ইমপ্রুভ করছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় ডায়াবেটিস হচ্ছে না। কিন্তু বাট যখনই কিছু 2-3 স্টাডি, বেশ বড় স্টাডি করছে এভাবে যে লাইফস্টাইল মডিফিকেশন অনলি আর একটা ইন্টেন্সিভ লাইফস্টাইল মডিফিকেশন প্লাস মেটফর্মিন, যখন ইন্টেন্সিভ লাইফস্টাইল মডিফিকেশন স্টাডিগুলোর যে পেশেন্ট গ্রুপটা ছিল ওদের আলটিমেটলি কিন্তু তারা ডায়াবেটিস প্রিভেনশন করতে পারছে, অনলি তারা 7% অফ বডি ওয়েট লুজ করছিল এই স্টাডিগুলোয়। খুবই মানে ইম্পর্টেন্ট। একজন যদি 200 পাউন্ড যদি ওজন হয়, সে 14 পাউন্ড ওয়েট লুজ করছে, অ্যাট দ্য সেম টাইম মানে বেটার মানে ইটিং হ্যাবিট মেনটেন করে না, সে ওয়েট লুজ করছে প্লাস এক্সারসাইজ, ঠিক না? তখন ওইসব স্টাডি থেকে বেশ ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। না, ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স থাকলেও আলটিমেটলি তাদের ডায়াবেটিস হয়নি। আর যে গ্রুপটার মেটফর্মিন ইউজ করছে দ্যাট গ্রুপ ওয়াজ ইভেন মাচ বেটার। মানে দেখা ওই স্টাডি বেশ আর্লি স্টাডির বন্ধ করে দিচ্ছে যে না, intensive lifestyle modification plus metformin that works the best for the prevention. But কেউ যদি ওষুধ ইউজ না করতে চায়, intensive lifestyle is the best way to go মানে ডায়াবেটিস প্রিভেনশনের জন্য। আমরা এর ভিতরে আসলে আগের পর্ব বিস্তারিত আলোচনা করেছি এবং আজকেও আমরা শুরুতে মেনশন করেছিলাম জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস, যেটা বলতে আমরা আসলে বুঝে থাকি প্রেগন্যান্সির সময় যেসব প্রেগন্যান্ট ওমেনদের ডায়াবেটিস হচ্ছে সেই সিচুয়েশনটি নিয়ে। এই সিচুয়েশনটি আসলে বারবার মেনশন করছি এই কারণ এটি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। যাদের প্রেগন্যান্সির সময় ডায়াবেটিস হচ্ছে তারা পরবর্তীতে এ ব্যাপারে যেন সচেতন হয়ে ফলো আপ করে, এবং একই ক্ষেত্রে যে বাচ্চাটি প্রেগনেন্ট অবস্থায় যে বাচ্চাটি মায়ের গর্ভে ছিল, পরবর্তীতে কিন্তু সেই বাচ্চাটির ক্ষেত্রেও আসলে কিছু সচেতনতা অবলম্বন করবার ব্যাপার থাকে, এবং অ্যাডাল্ট লাইফে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা একজন সাধারণ মানুষের থেকে বেশি থাকে। এই বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত আলোচনা করেন। হ্যাঁ, যেমন জেস্টেশনাল ডায়াবেটিস যেসব মায়েদের হয় তাদের বাচ্চাদেরও অবশ্যই মানে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারা যদি দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিস যেসব মায়েদের আছে ওইসব বাচ্চাদের টেন্ডেন্সি থাকে তারা বেশ বড় হয়, যে মোর দেন 9 পাউন্ড 10 পাউন্ড বাচ্চা হচ্ছে তাদের। ওইসব বাচ্চারা যারা ইন দ্য ফিউচার তারা যদি বেটার লাইফস্টাইল মেনটেন না করে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। যেমন আমার জানা মতে দেখা গেছে যে এক মহিলার 3টা বাচ্চা আছে, প্রথমটার সময় তার জেস্টেশনাল ডায়াবেটিস ছিল, সেটা সে অনলি ডায়েট বা এক্সারসাইজ মেনটেন করতে পারছে, বাট সেকেন্ড আর থার্ড ওয়ানে তার ইনসুলিন ছাড়া তো কোনো অপশন ছিল না। হয়তো মানে সেভাবে বেটার লাইফস্টাইল মেনটেন করে নেয় আর খাওয়া দাওয়া ভাবে মেনটেন করে নেয়, কিন্তু তাদের যে বাচ্চা হচ্ছে তাদের ফিউচার কিন্তু তাদের বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, যেহেতু তার দিন তো চেঞ্জ করতে পারবো না আমরা, ঠিক না? কিন্তু বাট লাইফ স্টাইল চেঞ্জ করা সম্ভব। এই জন্য আমি রিপিটেডলি একটা জিনিস আমি এনকারেজ করতে চাচ্ছি, যাতে লাইফ স্টাইল সিরিয়াসলি যাতে মেনটেন করে, যাদের মায়েদের জেস্টেশনাল ডায়াবেটিস ছিল, যারা জানে যে হ্যাঁ আমার হওয়ার সময় মায়ের ডায়াবেটিস ছিল বা কিছু, তারা যেন স্ট্রিক্টলি যেন মেনটেন করে, যাতে ওভারওয়েট যাতে না হয়, রেগুলার এক্সারসাইজ যাতে মেনটেন করে, আর যেন বেটার মানে ইটিং হ্যাবিট যাতে মেনটেন করে।
অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা বারবার করে কিন্তু ইনফরমেশনগুলো আপনাদের সাথে রিপিটেডলি শেয়ার করছি এই কারণে, এটা এমফাসাইজ করবার জন্য যে আসলে এই ইনফরমেশনগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা যদি একটু মনোযোগ দিয়ে ইনফরমেশনগুলো শুনি এবং পরবর্তীতে ফলো করবার চেষ্টা করি তাহলে কিন্তু আসলেই ডায়াবেটিসের মতো একটি গুরুত্বপূর্ণ সিচুয়েশনকে আমরা প্রতিরোধ করে দিতে পারি। ডক্টর হুসাইন, আপনার কাছে আরও জানতে চাইবো, আমরা আলোচনা করছিলাম হাইপারটেনশন এবং ডিসলিপিডিমিয়া নিয়ে। যেসব পেশেন্টরা আসলে ডিসলিপিডিমিয়া ডিল করছেন তাদের জন্য যে স্পেসিফিক অ্যাডভাইসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কি করে তারা ডিসলিপিডিমিয়া থেকে নিজেকে একটি নর্মাল সিচুয়েশনে নিয়ে আসতে পারে, এই বিষয়গুলো একটু জানতে চাইবো। শুরুতেই জানতে চাইবো যে আসলে ডিসলিপিডিমিয়া বলতে আমরা কি বুঝি, কোন লেভেলগুলো আমরা ফলো করে থাকি এবং এই ক্ষেত্রে পেশেন্টের প্রথম দায়িত্বগুলো কি নিজেকে সুস্থ করে তুলবার জন্য। ডিসলিপিডিমিয়াটা বিভিন্ন ভাগ আমরা ইউজ করেও, আমার হাই কোলেস্ট্রল আছে বা আমার হাই ট্রাইগ্লিসারাইড আছে বা আমার গুড কোলেস্ট্রলটা কম, ব্যাড কোলেস্ট্রলটা হাই। যেমন ডিসলিপিডিমিয়ার ক্ষেত্রে যখন আমার ব্লাড টেস্ট করা হয় আমরা ইউজুয়ালি চেক করি যে টোটাল কোলেস্ট্রল যেটা, আর হচ্ছে এইচডিএল বলে আমরা বলি হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটা আমরা বলি গুড কোলেস্ট্রল, আর হচ্ছে এলডিএল যেটা লো ডেনসিটি লাইপোপ্রোটিন, সেটা সবচেয়ে বাজে কোলেস্ট্রল, যেটা আপনার আর্টারিতে ক্লগিং করার জন্য বা হার্ট অ্যাটাকের জন্য বা স্ট্রোকের জন্য খুবই খারাপ। সেই এলডিএলটা আর ট্রাইগ্লিসারাইড, এই চারটা জিনিস ইউজুয়ালি চেক করা হয় যখন কোলেস্ট্রল চেক করে। একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে তার ব্যাড কোলেস্ট্রলের নাম্বারটা আমরা স্ট্রংলি রিকমেন্ড করি যাতে 100 নিচে থাকে, এলডিএল যেটা, আর টোটাল কোলেস্ট্রল যাতে 175 নেই, 175 এর নিচে থাকে টোটাল কোলেস্ট্রলটা। আর এইচডিএল যেটা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটা আমরা লেমন টার্মে গুড কোলেস্ট্রল বলি, ওইটা যত বেশি ততই ভালো। সেই এইচডিএল বাড়ানোর জন্য একমাত্র ওষুধ কিন্তু এক্সারসাইজ, এর কোনো বিকল্প কিছু নাই। নাও কোশ্চেন হচ্ছে যে এলডিএলটা আমি কেমনে কমাবো। এলডিএলটা কমানোর মেইন জিনিস হচ্ছে আমার বেটার ইটিং হ্যাবিট। আমি যদি হাই ফ্যাট ডায়েট যদি কনজিউম করি, চিজ বলেন, ফ্যাটি ফুড বলেন, রেড মিট বলেন, ডেইলি বেসিস যদি কনজিউম করা হয় তখন কিন্তু এলডিএল এর মাত্রা শরীরে প্রচন্ড ভাবে বেড়ে যায়। কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো স্ট্রংলি যারা লো ফ্যাট ডায়েট মেনটেন করার সাথে সাথে আমরা অলওয়েজ রিকমেন্ড করি একটা স্ট্যাটিন ড্রাগ ইউজ করতে, এটার লিপিটোর আছে, ক্রেস্টোর আছে, যাতে তাদের এলডিএলটা অলওয়েজ যেন 100 নিচে রাখা যায়, কারণ এইটাই হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রিভেনশন করার বেটার ওয়ে। কারণ অনেক পেশেন্ট আছে বেশ রিলাক্টেন্ট, যেন আমার কোলেস্ট্রল অত হাই না কিন্তু আমি ওষুধটা খাবো না, কিন্তু আপনি হয়তো 3 মাস পর রিপিট করলেন যে একই অবস্থা কিন্তু কমতেছে না, কিন্তু তখন আমরা স্ট্রংলি রিকমেন্ড করি যেন এলডিএল ব্যাড কোলেস্ট্রলটা কমানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। একই সাথে আরো একটি সিচুয়েশন যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া, অনেকেই কিন্তু এই সিচুয়েশনটি ডিল করেন এবং আসলে অনেক সময় পেশেন্ট বুঝতে পারেন না যে তার কি আসলে এক্ষেত্রে কিছু করণীয় আছে, অনেকেই খুব হেল্পলেস ফিল করেন। তো আসলে এটি সম্পর্কে যদি আপনি একটু সহজ করে আমাদের পেশেন্টদেরকে ডিসক্রাইব করেন যে এটি বলতে আসলে আমরা কি বুঝি, এবং সে অবস্থায়ও কিন্তু পেশেন্টের কিছু ভূমিকা আছে, আসলে পেশেন্ট নিজেকে অনেকটাই কিন্তু সাহায্য করতে পারেন। তো সেই ইনফরমেশন গুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, ফ্যামিলিয়াল ডিসলিপিডিমিয়া যেটা, যাদের হয়তো ফ্যামিলির মধ্যে অনেক আছে টেন্ডেন্সি হাই কোলেস্ট্রল থাকার, সেটা কিন্তু অনেকে বলে যে এটা আমার বাবা মার ছিল, আমার ভাইদের ছিল, আমারও আছে, আমি কি করবো সেটা। তারপর কিন্তু আপনার কোলেস্ট্রল যে থ্রুতি আসুক, সেটা আপনার ফ্যামিলির মাধ্যমে আসুক বা আপনার বাজে ইটিং হ্যাবিটের জন্য আসুক বা সেডেন্টারি লাইফস্টাইলের জন্য আসুক, কন্ট্রোল আপনাকে করতে হবে। সেই ইন দ্যাট কেস আমি বলবো যাদের ফ্যামিলি ডিসলিপিডিমিয়া আছে, ডায়াবেটিস আছে, এট দ্য সেম টাইম দ্যাট কামস টু সেম পয়েন্ট হাউ টু ম্যানেজ ইট। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু ওই যে লেভেল ওটা ঠিকই থাকবে আপনার, ওই যে আমি যেটা বলছি যে ডায়াবেটিস ক্ষেত্রে এলডিএল বিলো 100 মাস্ট। আবার যাদের কারো যদি হার্ট অ্যাটাক থাকে, আমার হার্টে স্টেন্ট পড়ানো আছে বা আমার একটা স্ট্রোক ছিল বা মিনি স্ট্রোক ছিল, তাদের এলডিএল এর টার্গেট কিন্তু আরো কম, তাদের বিলো 70, তাদের ব্যাড কোলেস্ট্রল থাকা দরকার। এবং এর জন্য স্ট্রংলি রিকমেন্ড করবো তারা যখন তাদের ডাক্তারের কাছে যান, ব্লাড টেস্ট করান,
ওই যে সে যেন কেয়ারফুলি যেন দেখেন যে না আমার বাজে কোলেস্ট্রল যেটা এলডিএল যেটা এটা বিলো 100 আছে কিনা, সেটা রিগার্ডলেস সেটা আপনার যদি ফ্যামিলিয়াল ডিসলিপিডেমিয়া হোক আর নন ফ্যামিলিয়ালি হোক, আপনার আলটিমেটলি কিন্তু আপনার ওই টার্গেট লেভেলে থাকতেই হবে রিগার্ডলেস। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আলোচনার শেষ প্রান্তে। আমরা চেষ্টা করেছি স্বল্প পরিসরে আপনাদের সাথে প্রিভেন্টিভ মেজার্সের খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করতে, এবং আমরা কিন্তু দেখবেন যে রিপিটেডলি ডিসকাস করেছি অনেকগুলো ইনফরমেশন। তার মানে হচ্ছে যেন আপনার বারবার করে ইনফরমেশনগুলো শুনি এবং আসলেই ইনফরমেশনগুলো ফলো করবার চেষ্টা করি। আমরা চলে এসেছি আলোচনার শেষ প্রান্তে। দর্শকের উদ্দেশ্যে আপনি সংক্ষেপে যদি কোনো অ্যাডভাইস শেয়ার করতে চান। আশা করবো যে যতটুকু আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে ইনফরমেশন দেওয়ার জন্য সহজ ভাবে, যদি আপনাদের উপকার লাগে অবশ্যই আমি এটার জন্য খুশি হব। আর ইনশাল্লাহ আমি নিউ ইয়র্কে একটা পার্ট টাইম প্র্যাকটিস করার চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ তো জুন মাস থেকে শুরু করতে পারবো জামাইকাতে কুইন্সে। আর কারো যদি কোনো এই ধরনের ইচ্ছা থাকে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। ধন্যবাদ ডক্টর হাফসা, ধন্যবাদ টিভিএনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর হোসেন। সুপ্রিয় দর্শক, আমরা অবশ্যই চেষ্টা করব ইনফরমেশনগুলো গুরুত্ব সহকারে মেনে চলতে। এতক্ষণ আমাদের সাথে আলোচনায় সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। TVN24 এর পক্ষ থেকে ডক্টর হোসেন আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।